রাখি বন্ধনের দিন ভাই বোনের কাছে বছরের সব থেকে বিশেষ একটা দিন। কিন্তু এমনটা যদি হয় যে এই দিন তাদের জীবনের সব থেকে অলৌকিক আর ভয়ঙ্কর দিন হয়ে ওঠে। প্রেরণা মোহিতের ছোট বোন। 3 বছর আগের এক ভয়ানক কার অ্যাক্সিডেন্টে তাদের মা বাবা মারা যায়। তখন থেকে মোহিতই বাবা মায়ের মতো প্রেরণার দেখাশোনা করত। আজ রাখি বন্ধনের দিন, আর বাড়িতে সকাল থেকেই একটা খুশির পরিবেশ তৈরি হয়ে আছে। এইবার গিফটে নতুন ফোন চাই তোর? হ্যাঁ, ফোন চাই আমার দাদা, ওই ফোনটা যাতে সুপার ক্লিয়ার ক্যামেরা আছে, সেলফি তুললে মনে হবে যেন মডেলিং এর শুট চলছে। আরে ভালো সেলফির জন্য ভালো ফোনের নয়, দেখতেও ভালো হওয়া প্রয়োজন। তাতে বেচারার ফোনটার কি দোষ? হ্যাঁ, যদি আমি রাখির বদলে তোমাকে একটা লঙ্কার মালা পরাতে পারতাম তাহলে হয়তো তুমি বুঝতে পারতে। আচ্ছা বাবা, রাগ করিস না, নিয়ে আসবো একটা দারুণ ফোন আমার আদরের বোনের জন্য, পাক্কা। ততক্ষণে রাখি বন্ধনের পর্ব শেষ হয়ে গিয়েছিল এবং ভাই বোন খুনসুটি করছিল নিজেদের মধ্যে। তখনই হঠাৎ বাড়ির ডোরবেলটা বেজে ওঠে। এখন আবার কে এলো? আচ্ছা হ্যাঁ, হয়তো কোনো পার্সেল এসেছে। মোহিত দরজা খুলে দেখে সামনে একজন পার্সেল নিয়ে দাঁড়িয়ে, কিন্তু তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল। সে মোহিতকে পার্সেলটা দিল আর ওটিপি না জিজ্ঞেস করেই সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল। ভারী আজব লোক তো, ওটিপিটাও চাইল না। হয়তো পরে নিজেই ফোন করবে। কি আছে এই পার্সেলে দাদা? আরে তুই বলেছিলিস না তোর ওই হরর স্টোরিজের বুকগুলো প্রয়োজন, সেইগুলোই আনিয়েছি। থ্যাংক ইউ দাদা, দেখাও দেখাও। প্রেরণা যেই বক্সটা খুলল সেখানে বইয়ের সাথে সাথে একটা ছোট বাক্স রাখা ছিল। ও যখন ওই ছোট বক্সটা খুলল দেখতে পেল সেই বইয়ের নামেরই একটা গেম ছিল এবং তার সাথে একটা চিঠিও লেখা ছিল। প্রেরণা সেই চিঠিটা বার করল আর পড়তে শুরু করল। আপনি আমাদের প্রথম কাস্টমার, আর সেই জন্য একটা স্পেশাল হরর গেম শুধু আপনার জন্য। আত্মাদের সঙ্গে কথা বলার ইচ্ছে আছে? তাহলে একবার এটা অবশ্যই ব্যবহার করুন। কিন্তু মনে রাখবেন, যদি এই খেলাটা একবার শুরু হয় তাহলে যে আত্মা আসবে সে শুধু খেলতে নয়, থাকার জন্যও আসতে পারে। বাহ, এটাও নতুন ট্রেন্ড শুরু হয়েছে মানুষকে ভয় দেখানোর। এই আটটা টাট্টা বলে কিচ্ছু হয় না, জানিস তো? এমন কত ফালতু গেম খেলেছি কলেজে, এগুলো ভাওতা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, কিন্তু দাদা এই খেলাটা খুব অদ্ভুত মনে হচ্ছে না? মানে দেখেই কেমন একটা আনকমফোর্টেবল লাগছে। আমার তো মনে হয় এটা ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ওহো, তার মানে ম্যাডাম ভয় পেয়ে গেছে? না তো, কে বলল আমি ভয় পেয়েছি? আমি কেন ভয় পেতে যাব? ব্যাস, আমার একটু অদ্ভুত মনে হলো তাই বললাম। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক। তুই যদি না ভয় পাস তাহলে আজ রাতে আমরা দুজনে একসাথে এই গেমটা খেলব। প্রেরণার ওই গেমটা খেলার একেবারেই ইচ্ছে ছিল না, কিন্তু ওর দাদার বারবার আবদারের কারণে ও রাত্রিবেলা দাদার সাথে ওই গেমটা খেলতে বসল। মোহিত রুমের লাইটগুলো বন্ধ করে দিয়েছিল আর 4টে ক্যান্ডেল জ্বালিয়ে ঘরের 4টে কোণে রেখে গেমটাকে মাঝখানে রেখে তার দুধারে ওরা বসল। দেখ, সবার প্রথমে আমাদের এই সামনে রাখা বোর্ডটায় এই কয়েনটাকে ঘোরাতে হবে, আর তারপর বলতে হবে, যদি কোনো আত্মা এখানে থেকে থাকো তাহলে আমাদের সামনে এসো, আর তারপর 3 বার তালি দিতে হবে। ব্যাস, এটুকুই করতে হবে। বাদ দাও না দাদা, আমার এই গেমটা খেলতে একদম ভালো লাগছে না। সত্যি, আমার খুব অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে। আরে পাগল, কিচ্ছু হবে না, আমি আছি তো তোর সাথে। আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না, তুই শুধু আমার উপর ভরসা রাখ। চল ট্রাই করি। মোহিত আর প্রেরণা দুজনেই এই বোর্ডের ওপর হাত রাখল। আস্তে আস্তে
কয়েনটাকে গোল গোল ঘোরাতে লাগলো, আর তারপর সেটাকে বোর্ডের মাঝখানে রাখলো। আর তারপর দুজনেই একসাথে বলল, যদি এই রুমের মধ্যে কোনো আত্মা থেকে থাকে তাহলে আমাদের নিজের উপস্থিতি জানান দাও। এই প্রশ্নটা করে দুজনেই 3 বার তালি দিল। ঘরের মধ্যে কিছুক্ষণের জন্য প্রগাঢ় নিস্তব্ধতা, কোনো নড়াচড়া নয়, কোনো আওয়াজ নেই, সবকিছু একেবারে শান্ত ছিল। কিন্তু তখনই মোহিত খুব জোরে হাসতে শুরু করলো। দাদা, তুমি এভাবে হাসছো কেন? তোমার তোমার কিছু হয়নি তো? আরে না, তুই কত বড় ভীতু দেখ, তোর মুখটা দেখে তো আমি হাসি থামাতেই পারছি না। কিচ্ছু নেই এই গেমে, আত্মা টাত্তা বলে কিচ্ছু হয় না, সব কিছুই ভাওতাবাজি আসলে। চল গুটিয়ে ফেলে এগুলো এবার। মোহিত গেম বোর্ডের ওপর থেকে কয়েনটা তুলল আর বোর্ডটাকে ফোল্ড করে বিছানার ওপর রেখে দিল। কিন্তু যেই ওরা দুজন পেছনে ফিরল, তখনই ওই বোর্ডটা আবার মেঝের মধ্যে ওইভাবেই খুলে গেল। আর ঠিক তখনই ওরা একটা অদ্ভুত চিৎকার শুনতে পেল। আর যখন ওরা বিছানার দিকে তাকিয়ে দেখল, ওরা দেখল বোর্ডটা ওখানে নেই, সেটা মেঝেতে খোলা অবস্থায় রয়েছে, আর তার উপরে সেই কয়েনটাই রাখা ছিল। দাদা, তুমি তো এই বোর্ডটা ফোল্ড করে খাটের উপরে রেখেছিলে, তাহলে এটা নিচে কি করে এলো? আর এটা একদম সেইভাবেই রাখা আছে যেভাবে আমরা প্রথমে রেখেছিলাম। দেখো, তুমি আমার সঙ্গে কোনো মজা করছো না তো? না প্রেরণা, আমি কিচ্ছু করিনি, আমি নিজেই বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। এবার ওরা দুজন খুব ভয় পেয়ে গেল। তখনই হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, আর ঘরের ভেতরটা ঠান্ডা হাওয়ায় ভরে গেল। জানলাগুলো সব নিজে থেকেই খুলে গেল, আর ঘরের ভেতরে যেন ঝড় বইতে শুরু করলো। কিন্তু ঘরের মধ্যে এত জোরে হাওয়া বাওয়া সত্ত্বেও ঘরের 4টে কোণে রাখা মোমবাতিগুলো নিভল না। দাদা, আমার খুব ভয় করছে, চলো না এই রুম থেকে আমরা বাইরে যাই। হ্যাঁ বোন, ভয় পাস না, আমি দরজাটা খোলার চেষ্টা করছি। তারা দুজন দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু বহু চেষ্টা করার পরেও দরজা তারা খুলতে পারল না। আর ঘরের ভিতরে বয়ে চলা সেই হাওয়া আরও জোরে বইতে শুরু করল। ঠিক তখনই তারা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, ঠিক যেন ঘরের মধ্যে কেউ জোরে জোরে শ্বাস নিচ্ছে। তারা সাহস করে পেছনে ফিরে দেখল, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই মোহিত হঠাৎ খুব জোরে কাঁপতে শুরু করল। সে হঠাৎই হাওয়ায় উড়ে সামনের দেওয়ালে গিয়ে আছাড় খেল। মোহিতের মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করল। দাদা, দাদা, এইসব কি হচ্ছে? তোমার মাথা ফেটে তো রক্ত পড়ছে। আমাদের এই খেলাটা খেলা উচিত হয়নি দাদা। মোহিতের শরীরে কথা বলার শক্তিটুকুও সেই সময় ছিল না। প্রেরণা তাড়াতাড়ি নিজের আলমারির দিকে গেল, একটা কাপড় বার করে আর মোহিতের মাথার রক্তটা মুছে ওর মাথায় সেই কাপড়টা বেঁধে দিল। আস্তে আস্তে সেই ঘরের ঠান্ডা ভাবটা কমতে শুরু করল, আর ঘরের মধ্যে জোরে বইতে থাকা বাতাসও শান্ত হয়ে এলো। ওদের মনে হলো এবার হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই তারা সেখানে কারো পায়ের আওয়াজ শুনতে পেল। দাদা, আমার মনে হচ্ছে যে এখনো আমরা দুজন ছাড়াও এখানে আরো কেউ আছে। আমাদের হয়তো ওই গেমটা আরেকবার খেলে এটা বলা উচিত যে যে আত্মা এখানে আছো, প্লিজ এখান থেকে চলে যাও। তুই তুই ঠিক বলেছিস প্রেরণা, আমরা ওই গেমটা খেলে অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু এখন যখন আমরা এটাকে শুরু করেছি, তাহলে এটাকে শেষও আমাদেরই করতে হবে। দুজনে আবার সেই গেম বোর্ডটা তুলল, বোর্ডের ওপরে থাকা কয়েনটাতে হাত দিয়ে সেটাকে ঘোরাতে শুরু করল। আমরা জানি যে আমরা ছাড়াও এই ঘরে অন্য কোনো আত্মা উপস্থিত রয়েছে, কিন্তু আমরা এখন এই খেলাটাকে শেষ করতে চাই। যে আত্মা আমাদের মধ্যে আছো, দয়া করে এখান থেকে চলে যাও। আমাদের উদ্দেশ্য তোমাকে বিরক্ত করার ছিল না। কিছুক্ষণের জন্য সবকিছু শান্ত হয়ে গেল, কিন্তু
কিছুক্ষণ পরে ওই বোর্ডের ওপর রাখা কয়েনটা নিজে থেকেই গোল গোল ঘুরতে শুরু করলো। ঘরের মধ্যে আবার সেই ঠান্ডা বাতাস বইতে লাগলো। ওরা কিছু বুঝে ওঠার আগেই নিজে থেকে হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। পেছন থেকে একটা হাত এসে মোহিতের চুলটা চেপে ধরল, তারপর টানতে টানতে বাইরে নিয়ে গেল। মোহিত সেই হাতের বাঁধন কিছুতেই ছাড়াতে পারছিল না, আর প্রেরণা ওর পেছন পেছন দৌড়চ্ছিল। দাদা, দাদা! হঠাৎ টানতে টানতে মোহিতের শরীরটা অন্য একটা ঘরে গিয়ে থামল, কিন্তু তাকে আবার আগের মতোই কেউ শূন্যে তুলে নিয়ে দেওয়ালে ফেলে আছাড় মারল। মোহিত আছাড় খেয়ে মেঝেতে পড়ে গেল। মোহিতের শরীরে তখন কোনো জ্ঞান নেই। সে নিজের মাথাটা ঘরের দরজায় মারতে শুরু করলো। মোহিতের মাথায় আগেই চোট লেগেছিল, আর প্রেরণা ওর মাথায় যে কাপড়টা বেঁধেছিল সেটাও রক্তাক্ত হয়ে উঠল। এবার মোহিতের এমন অবস্থা দেখে প্রেরণা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ও ভয়ে ভয়ে সামনে গিয়ে ওকে থামানোর অনেক চেষ্টা করল। দাদা, তোমার কি হয়েছে দাদা? প্লিজ এরকম করো না, তোমার কিছু একটা হয়ে যাবে। মোহিত হঠাৎ থামল। প্রেরণা নিজের স্কার্ফ দিয়ে ওর মাথার রক্ত মুছতে শুরু করলো। তখনই মোহিত নিজের মাথা থেকে ওর হাতটা সরালো, আর এক অদ্ভুত হাসির সাথে ওর দিকে তাকালো। ও প্রেরণার গলা ধরে ওকে জোরে ছুঁড়ে ফেলল। মোহিত ওর দিকেই তাকিয়ে ভয়ানকভাবে হাসতে শুরু করলো, আর হাসতে হাসতে এই অদ্ভুত ভঙ্গিতে উল্টোভাবে নিজের হাত পায়ের ওপর ভর দিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। ওকে এই অবস্থায় দেখে প্রেরণা খুব ভয় পেয়ে গেল। আমাকে যেভাবেই হোক দাদাকে বাঁচাতেই হবে। আমি নিজে কোনো আত্মার সম্মুখীন হতে পারবো না। হে ভগবান, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে বাইরে যেতেই হবে। ওদের বাড়ি থেকে কিছু দূরে একটা মন্দির ছিল। প্রেরণা সেখানেই যেতে চাইছিল। সে সিঁড়ি দিয়ে নিচে নামল, কিন্তু যতক্ষণে ও দরজার দিকে যেত, সিঁড়ির নিচে লুকিয়ে থাকা মোহিত ওর পা ধরে টেনে নিল। প্রেরণা আছাড় খেয়ে পড়ল মাটিতে। মোহিত সেটাকে দেখে পাগলের মতো হাসতে শুরু করলো। আত্মাদের ডাকার অনেক শখ ছিল না তোদের? তাহলে নে, আমি এসে গেছি। এখন আমার থেকে পালাচ্ছিস কেন? দেখো, আমরা দুজন অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু প্লিজ আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে ক্ষমা করে দাও। আমরা তোমাকে বিরক্ত করতে চাইনি। নো 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 তোরা আমাকে ডেকেছিস তোদের ইচ্ছেতে, কিন্তু যাব আমি আমার ইচ্ছেতে, তাও আবার তোদের দুজনকে নিয়ে। আমি খুব একা, আমার সঙ্গে কেউ নেই। সেই জন্য আমার তোদের দুজনের আত্মাকে প্রয়োজন, সব সময়ের জন্য। না না, আমার দাদাকে আমি কিচ্ছু হতে দেব না। ওর কথা শুনে মোহিত জোরে জোরে ভয়ঙ্কর আওয়াজ করে হাসতে শুরু করলো। ও নিজের হাতটাকে মুচকে ভেঙে দিল, আর গোটা বাড়িতে ওর হাড় ভাঙার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগলো। প্রচণ্ড যন্ত্রণায় মোহিত আর্তনাদ করতে লাগলো, আর যখনই প্রেরণা ওর সামনে যেতে চাইছিল, ও নিজের মাথাটা দেওয়ালের মধ্যে আঘাত করতে শুরু করলো। প্লিজ এরকম করো না, আমার দাদাকে ছেড়ে দাও, ওর খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তোর দাদাকে কষ্টতে দেখে তোর খুব কষ্ট হচ্ছে। একটা কাজ করি আমি, আগে আমি তোকেই মেরে ফেলি, তাহলে তোর আর কষ্ট হবে না। ও ডাইনিং টেবিলের ওপরে রাখা ছুরিটা তুলে প্রেরণার দিকে ছুঁড়ে মারল। ছুরিটা প্রেরণার হাতে গিয়ে লাগলো। প্রেরণা যন্ত্রণায় চিৎকার করে উঠল। মোহিত ওর দিকে দৌড়ে গিয়ে ছুরিটা ওর হাত থেকে টেনে বার করলো, আর সেই ছুরিটাকেই আবার ও হাতে গেঁটে দিল। ও বারবার ওই একই জায়গায় আঘাত করতে লাগলো। প্রেরণার গোটা হাত রক্তাক্ত হয়ে গেল, তার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। কিন্তু মোহিতের ওপর তো এখন শয়তান ভর করেছিল। যন্ত্রণা হচ্ছে? কোনো ব্যাপার না, একটু পরে সব শেষ হয়ে যাবে, কারণ মৃত্যুর পরে কোনো কষ্ট হয় না। প্রেরণা সাহস করে ছুরিটাকে নিজের হাত থেকে বার করল, কিন্তু মোহিত আবার ছুরিটাকে হাতে তুলে নিল, আর এইবার সে প্রেরণাকে আঘাত করল না, বরং সেই ছুরি দিয়ে নিজের হাতের ওপরেই আঘাত করতে লাগলো।
রক্ত টপ টপ করে মেঝেতে পড়তে লাগলো। প্লিজ আমার দাদার সঙ্গে এরকম করো না, করো না এরকম। প্রেরণা অঝোর ঝরে কাঁদছিল। মোহিত নিজেই নিজেকে আঘাত করতে করতে সেখান থেকে দূরে চলে গেল। আজ রাখি বন্ধনের দিন ছিল, আর সেই দিনে নিজের দাদার এই রকম অবস্থা দেখে প্রেরণার মন খুবই বিচলিত হয়ে উঠল। সেই মুহূর্তে ওর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নিশ্চয়ই এর সলিউশন ওই নোটেই লেখা আছে, যার মধ্যে গেমের ইনস্ট্রাকশন দেয়া আছে। আমাকে ওই পেজটা খুঁজে বের করতেই হবে। প্রেরণা দৌড়ে উপরে গেল। ওর হাত থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছিল। ও সেই ঘরে গিয়ে পৌঁছল যেখানে গেমটা খেলা হচ্ছিল। গেমের বোর্ডটা এখনো মেঝেতে রাখা ছিল। ঘরের চারটে কোণে এখনো মোমবাতি জ্বলছিল, কিন্তু ওই চিঠিটা ওখানে ছিল না। ও সব জায়গায় তাকিয়ে দেখতে লাগলো। তখনই বিছানার নিচেও কিছু দেখতে পেল। পেয়ে গেছি। কিন্তু যখনই ওই চিঠিটাকে পড়ল, ওর সমস্ত আশা মুহূর্তে ম্লান হয়ে গেল। ও নো, এর মধ্যে তো কোনো সলিউশন লেখাই নেই। এখানে তো পরিষ্কার লেখা আছে, একবার যদি কোনো আত্মাই গেমের মাধ্যমে চলে আসে তাহলে তাকে ফেরত পাঠানোর আর কোনো উপায় নেই। ও গড, প্লিজ আমার দাদাকে বাঁচাও। আমার দাদাকে আমি হারাতে পারবো না। প্রেরণা ভগবানের কাছে প্রার্থনা করতে করতে জোরে জোরে কাঁদতে লাগল। কিন্তু তখনই ও কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেল। কোনো কিছু যেন খুব জোরে আছাড় খেয়ে পড়ল। ও ঘরের বাইরের দিকে গেল। ও দেখল মোহিত সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেছে। ও নিচে গিয়ে দেখল মোহিত তখন একেবারেই নড়াচড়া করছিল না। ও মোহিতের মাথায় হাত বোলালো, আর মোহিতের গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছিল, আর ওর শরীর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছিল। প্রেরণা ওর নিঃশ্বাস দেখল, সেটাও থেমে গিয়েছিল। না না, আমার দাদার কিছু হতে পারে না। দাদা, তোমার কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছো তো? দাদা, কিছু বলো দাদা। প্রেরণা নিজের কোলে নিজের দাদার মাথাটা রেখে কাঁদতে শুরু করল। ওর জীবনে ওর দাদা ছাড়া কেউই ছিল না। আজ সকালেই ওর দাদার হাতে রাখি পরিয়েছিল, কিন্তু এখন সেই দাদা ওকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেছে। ও নিজেকে সামলাতে পারছিল না, ওর গোটা শরীর কাঁপছিল। ঠিক তখনই পিছনে কিছু যেন নড়ে উঠল। প্রেরণা আস্তে করে পেছনে ঘুরে দেখল একটা কালো ছায়া ওর দিকেই এগিয়ে আসছিল। মেরে ফেলতে চাও তো তুমি আমাকে? তাহলে ঠিক আছে, মেরে ফেলো। আমার দাদাকে তো আমার থেকে কেড়েই নিয়েছো তুমি। এখন আমি বেঁচে থেকে আর কি করব? মেরে ফেলো, শেষ করে দাও আমায়। ও এমনটা বলছিল, ঠিক তখনই ওর সামনে রাখা ফুলদানিটা শূন্যে ভেসে উঠল আর সোজা প্রেরণার মাথায় গিয়ে লাগলো। ওর মাথা থেকে রক্ত বেরোতে শুরু করলো, আর তখনই সেই কালো ছায়াটা ওর মাথার চুল ধরে টানতে শুরু করলো, আর টেনে নিয়েই যাচ্ছিল। ঠিক তখনই ও হঠাৎ থেমে গেল, যেন প্রেরণার পা দুটোকে কেউ ধরে রেখেছে। প্রেরণা কাঁপতে কাঁপতে সামনে তাকালো, আর সামনের দৃশ্য দেখে ওর চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। ও দেখল ওর দাদা মোহিতের আত্মা ওর পা দুটোকে ধরে রেখেছিল। দাদা, ও তোমাকে মেরে ফেলেছে। প্লিজ, তুমি আমাকে আর বাঁচিও না। একমাত্র তুমিই তো ছিলে আমার বেঁচে থাকার শেষ ভরসা। আমি তোমাকে ছেড়ে বাঁচতে চাই না দাদা। আমিও তোমার কাছে চলে আসতে চাই। না প্রেরণা, আমি থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর এমনিতেও আজকে তো রাখি বন্ধনের দিন না? তোকে কথা দিয়েছিলাম আমি যে তোকে রক্ষা করব। এবার বেঁচে থাকতে তো এই আত্মার কিচ্ছু করতে পারিনি, কিন্তু এবার এ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তোর দাদা তোকে রক্ষা করতে তোর সাথে আছে। মোহিতের আত্মা আগে এগোলো। সেই কালো ছায়াটা ওর ওপর আছড়ে পড়ল, কিন্তু মোহিতের আত্মা পবিত্র ছিল, এই কারণে
ওই আত্মা মোহিতের কিচ্ছু করতে পারল না। তখনই জালনা দিয়ে একটা অলৌকিক আলো ঘরের মধ্যে এসে পড়ল আর সোজা মোহিতের আত্মার ওপর পড়ল। সেই ছায়ামূর্তি সেই আলো থেকে বাঁচতে মোহিতের আত্মা থেকে দূরে যেতে চাইছিল, কিন্তু মোহিত ওকে চেপে ধরে রেখেছিল। যখনই ওই আত্মা ওই আলোর সংস্পর্শে এলো, সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। আর ঠিক তখনই সেই আলোটার মধ্যে মোহিতের আত্মা ওই কালো ছায়াটাকে নিজের সাথে নিয়ে সারা জীবনের জন্য সেখান থেকে চলে গেল। হতে পারে মোহিত নিজে বেঁচে রইল না, কিন্তু রাখি বন্ধনের দিন সে নিজের বোনকে দেওয়া কথা রাখল। মৃত্যুর পরেও সে ওর রক্ষা করল। ওদের মুক্তি পেতেই ওই গেমটা নিজে থেকেই উধাও হয়ে গেল, কিন্তু ওই গেমটাকে খেলার দুঃখ প্রেরণার মনের মধ্যে থেকেই গেল। আর রাখি বন্ধনের দিন নিজের দাদাকে হারানোর দুঃখ প্রেরণার মনের মধ্যে আজীবন একটা বোঝা হয়ে থেকে গেল।